কখনো আপনজনের কাছ থেকে ধোঁকা পেয়েছো, বা কোনো রকমের বিশ্বাসঘাতকতা? নীর অবাক হয়ে তানবীরের দিকে তাকায়। এভাবেই জানতে ইচ্ছে করছিল, বল না। হ্যাঁ, অনেকবার পেয়েছি। আমার আপন চাচার কাছ থেকে, যাকে নিজের বাবা সমতুল্য মানতাম। বাবা মা মারা যাওয়ার পর তাকেই সব থেকে বেশি ভালোবেসেছিলাম। কিন্তু তিনি শুধু সম্পত্তির জন্য আমায় মারতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। উল্টো তিনি কার অ্যাক্সিডেন্টে মারা যান। যখন জানতে পারি তিনি আমাকে মারতে চেয়েছিলেন, তখন অনেক কষ্ট পাই। মনে হয়েছিল কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে আমাকে। সেই আঘাত থেকে বের হতে আমায় অনেক সময় লেগেছিল। আপনজনের আঘাত যে সহজে ঠিক হয় না। হ্যাঁ, অনেক কষ্টদায়ক। আর সেটা যদি ভালোবাসার মানুষের কাছ থেকে হয়, তাহলে তো আরো বেশি কষ্টদায়ক, তাই না? আজ তোমায় একটা কথা বলে রাখি। আমায় তুমি যতই আঘাত করো না কেন, কিছু বলবো না। আমার ঠোঁট দিয়ে উফ পর্যন্ত বের হবে না, কিন্তু এইখানে কখনো করো না। সহ্য করতে পারবো না। তিলে তিলে মরে যাব। আমি তো তোমায় এইভাবে মরতে দিব না। হঠাৎ এইরকম প্রশ্ন করলে যে? এই বলে নীরকে জড়িয়ে ধরে। নীর ও তানবীরকে আয়েশে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আজ নীর আর তানবী যাচ্ছে তানবীর বাসায়, তানবী এর বাবার সাথে দেখা করতে। নীর আজ তার মায়াবতীর হাত চাইতে যাবে চিরদিন। নীর আজ তার মায়াবতীর হাত চাইতে যাবে চিরতরের জন্য। সকলের সামনে নিজের বউ বানিয়ে আনবে। গাড়ি চলছে আপন গতিতে। ঠিক দুই রাস্তার মোড়ে এসে তানবী বায়ে যেতে বলে, কিন্তু তাদের যাওয়ার কথা টানে। নীর কিছু জিজ্ঞেস করলে বলে শর্টকাট। নীর কিছু না বলে সেদিকেই গাড়ি ঘোরায়। ঠিক কিছু দূর যাওয়ার পর তানবী গাড়ি থামাতে বলে। নীরও থামায়। তানবী আর নীর গাড়ি থেকে নেমে পড়ে। নীর জিজ্ঞাসু দৃষ্টিতে তানবীর দিকে তাকাতেই আটকে ওঠে। তানবীর হাতে গান, আর তা নীরের দিকে তাক করে রাখা আছে। এসব কি হচ্ছে তানভি? এটা কোন ধরনের ফাইজলামো? কোনো ফাজলামো না। তুমি যা করেছো তার শাস্তি দিতে আজ তোমায় এইখানে আনা হয়েছে। কিসের শাস্তি? কি করেছি আমি? নিষ্পাপ মানুষের হত্যাকারী তুমি, তুমি খুনি, নর পশু একজন। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কোনো খুনি না, আর না কারো খুন করেছি। ও প্লিজ বন্ধ করো তোমার মিথ্যা কথা। সহ্য হয় না আমার এসব। তোমার এই মিথ্যা ভালোবাসা, এই ভালো হওয়ার অভিনয়, উফ, অতিষ্ঠ হয়ে গেছি আমি। আমি শুধু তোমায় ঘৃণা করি, ঘৃণা। আমার ভালোবাসা তোমার কাছে মিথ্যা অভিনয়? তা বাদে আর কি? তাহলে তোমার ভালোবাসাও কি অভিনয় মিথ্যা? হ্যাঁ, মিথ্যে। অল্প বয়সে থেকে কিছু মিথ্যা আবেগ জড়িয়ে গিয়েছিলাম, আর কিছুই না। আমি আর যাই হোক কোনো খুনিকে ভালোবাসতে পারি না। নীরের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন তুমি কি চাও? তোমার মৃত্যু। তাহলে তাই হোক। ভালোবাসার হাতে মরছি। আমার মতো সৌভাগ্য কতজনেরই হয় বলো, কিন্তু মরার আগে একটা কথাই বলবো, আমাকে এইভাবে মেরো যাতে আমার বাঁচার বিন্দুমাত্র চান্স না থাকে। তা না হলে আল্লাহর কাছে দোয়া কইরো যে আমি যাতে ফিরে না আসি। তা না হলে আমি কি করব আমি নিজেও জানি না। তানবী একটা মুচকি হেসে নীরের বুকে বা পাশে ট্রিগার পয়েন্ট করে আর চালিয়ে দেয় গুলি। গুলিটি গিয়ে খোপ করে নীরের বুকে ঢুকে বের হয়ে যায়। নীর বুকে গিয়ে গল গল করে রক্তের বন্যায় ভেসে যেতে থাকে। আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে নীরের দেহ। নীর এবার একটা মুচকি হাসি দিয়ে তানবীকে বলে, যেখানে আঘাত করতে মানা করেছিলাম সেখানেই আঘাতটা করলে। আজ আমায় চিরতরের জন্য শেষ করে দিলে আমার মনের সকল অনুভূতি, ভালোবাসা। আশা করি এখন তুমি খুশি। নীরের গলা ধরে আসছে, কথা বলতে পারছে না আর সে কাতরাচ্ছে। তা দেখেও তার বিয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। নীর অনেক কষ্টে বলে, ঘৃণা করি তোমায়, শুনেছো? ঘৃণা করি। এই বলে তানবী উল্টো পথে হাঁটা শুরু করে। তার চোখ দিয়ে পড়ছে অজস্র পানি।
এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন নিজেকে ধরে রাখতে পারছে না, চোখের পানি বাদ মানছে না। নীর তানভীরের চলে যাওয়া দেখছে, তারও চোখ দিয়েও এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যে নীর রহমান কাউরের সামনে নত হয়নি, যে নাকি কখনো হার মানতে শেখেনি, সে আজ তার ভালোবাসার কাছে হার মেনে নিয়েছে। আজ সে ভালোবাসার কাছে সব বিসর্জন দিয়ে দিয়েছে। নীরের চোখের সামনে অন্ধকার চেয়ে আসছে, চোখ দুটো লেগে আসছে, পারছে না আর চোখ মেলে রাখতে। ঘুমে ঢলে পড়ছে সে, কিন্তু তাও চেষ্টা করছে মেলে রাখতে, যতক্ষণ না তার মায়াবতী আবছা আলোতে মিলিয়ে যায়। কিন্তু আফসোস, সে পারল না। চোখ দুটো বন্ধ হয়ে আসলো, পাড়ি দিল এক অজানা ঘুমের রাজ্যে। গুটি ওটিএর লাল বাতি জ্বলে রয়েছে, ভিতরে কি হচ্ছে কিছু জানা নেই। বাইরের নুহাস পায়চারি করছে। প্রায় 2 ঘন্টা পর ওটিএর লাইট অফ হয় আর ডাক্তাররা বেরিয়ে আসতে থাকে। তা দেখে নুহাস দৌড়ে ডাক্তারদের সামনে যায়। ডাক্তারের পেশেন্ট কি অবস্থা, ঠিক আছে তো তিনি? আপাতত তিনি সেফ, কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। ভাগ্যিস গুলিটা বেরিয়ে গিয়েছিল, তা না হলে ওইটা যদি আটকে যেত তাহলে বের করা সম্ভব হতো না, আর না তাকে বাঁচানো যেত। কিন্তু যদি 48 ঘন্টার মধ্যে তার জ্ঞান না আসে তাহলে সে ঘুমায় চলে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। নুহাস কিছুই বুঝতেছে না ও কি করবে, কিন্তু যত যাই হোক এই নিউজ ফাঁস করা যাবে না, যা করতে হবে খুব সাবধানে। আপনারা এটাই তো ভাবছেন কিভাবে কি হলো, তাই তো? তাহলে আসুন কিছু সময় পিছে গিয়ে দেখে আসি কি হয়েছিল। কিছুক্ষণ আগে তানভীর যাওয়ার কিছুক্ষণ পরেই নুহাস সেইখানে আসে আর নীরকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। নীরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। নুহাস তাড়াতাড়ি নীরকে গাড়িতে উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। নুহাস নীরের গাড়িতে পিছনে ছিল। নীর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কিছু ফল, গিফট, জামা কাপড় নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তা তানভীর হয়তো না বলবে বলে তাই ওকে না জানিয়ে সে নুহাসকে বলে সব রেডি করিয়ে ফেলে আর বলে এইসব নিয়ে তাদের গাড়ির পিছে পিছে চলে আসতে। নীরের কথা মতো নুহাসও সব কিছু ঠিক করে তাদের পিছে পিছে আসতে থাকে। কিন্তু যখন তারা বায়ে মোড়ে নেয় তখন নুহাসের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে চেক করে বুঝতে পারে গাড়িতে তেল দিতে হবে। তেল যেহেতু গাড়িতে ছিল তাই এত সমস্যা হয়নি। পরে গাড়ি স্টার্ট দিয়ে সামনে গিয়ে দেখে তানভী অন্য একটা গাড়িতে উঠে চলে যাচ্ছে। নুহাস গাড়ি থামিয়ে তানভীকে ডাকতে থাকে, কিন্তু তানভী শুনে না। নুহাস নীরকে না দেখে সামনে যায় আর সামনে গিয়ে দেখে নীর মাটিতে পড়ে আছে, আর পরে কি হয়েছিল তা তো জানেনি। নীরকে যেহেতু সকলেই চিনে তাই তার চিকিৎসা শুরু করতে বেশি টাইম লাগে নাই, আর নুহাস সকলকে এটা গোপন রাখতে বলে, তাই পুলিশ কেস করা হয়নি আর না কাউকে জানানো হয়েছে। এখন প্রায় 48 ঘন্টা হতে আসলো, কিন্তু নীরের জ্ঞান ফেরার নামই নেই। নুহাস টেনশনে মরে যাচ্ছে, কি করবে কিছু বুঝতেছে না। নুহাস নীরের কেবিনে পায়চারি করছে। এমন সময় নীরের শ্বাস প্রশ্বাস হঠাৎ বেড়ে যায়, ঘন ঘন শ্বাস নিতে থাকে, হার্টবিট বাড়তে থাকে। এই দেখে নুহাস তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তাররা আর নার্সরা চারদিকে ছোটাছুটি করতে থাকে। নুহাস রুমের বাইরে দাঁড়িয়ে সব দেখছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে আসে। ডাক্তারের চেহারায় অন্ধকার বিরাজমান। নুহাস হাইপার হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন ডাক্তার তাকে জানায়, সরি টু সে, বাট তিনি ঘুমায় চলে গিয়েছে। তার জ্ঞান কবে ফিরবে তা আমাদের জানা নেই। আমাদের আশা ছিল যে তাকে যে পাওয়ারের ওষুধ দিচ্ছিলাম সেটা তিনি রেসপন্স করবে, কিন্তু তিনি করেননি। আমরা তাকে দেখা যতটুকু বুঝতে পেরেছি পেশেন্টের নিজের বাঁচার ইচ্ছা নেই, আর পেশেন্টের বাঁচার ইচ্ছা না থাকলে আমরা কোনো মেডিসিন বা কিছুই কাজ করে না। এখন কোনো চমৎকারও তাকে ঠিক করতে পারবে। কনগ্রাচুলেশন, পেশেন্ট কোমা থেকে বের হয়ে এসেছে,
কিন্তু আপাতত তাকে অবজারভেশনে রাখতে হবে। কেননা এর মধ্যে যদি তিনি পিনিক করে উঠেন তাহলে হয়তো সিচুয়েশন অন্য কিছু হতে পারে। এই বলে ডাক্তার চলে যায় আর নুহাস সেইখানে বসে পড়ে। আজ প্রায় 7 বছর ধরে নুহাস নীরের সাথে কাজ করছে। নীর একটু রাগী আর বদমেজাজি হলেও মনের অনেক ভালো। নুহাসকে সবসময় ছোট ভাইয়ের চোখে দেখেছে। কোনো সমস্যা হলে নীর সবসময় নুহাসের পাশে ছিল। এবার নুহাসের মা অপারেশনের সময় রক্তের প্রয়োজন ছিল, কিন্তু কোথাও রক্ত পাচ্ছিল না। তখন এই তার মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। সেই থেকে নীরের প্রতি তার শ্রদ্ধা আরো বেড়ে যায়। তাই তো নুহাস নীরকে ছেড়ে চলে যেতে পারেনি। দিন যেতে থাকে কিন্তু নীরের কন্ডিশন কোনো চেঞ্জ আসে না। ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। নুহাস এখনো আশা ছাড়েনি। সে দিন রাত নীরের পাশেই থেকেছে আর বিশ্বাস একদিন না একদিন নীরের জ্ঞান ফিরবে। এইদিকে তানভি বাসায় এসে নিজেকে ঘরবন্দি করে ফেলে। কারোর সাথে কোনো কথা বলেনি, একদম চুপ হয়ে যায়। আগে যার দুষ্টুমিতে পুরো ঘর মাতিয়ে উঠত, আজ সে নিস্তব্ধ। তানভি চুপচাপ জানালার পাশে গিয়ে বসে, আকাশের দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে তার আবদ্ধ চোখ দিয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ে। তানভি অনেকবার আত্মহত্যা করতে চেয়েছে, কিন্তু তার বাবার মুখের দিকে তাকিয়ে পারেনি। তানভি প্রায় মাঝরাতে ঘুম থেকে ধরফড়ি উঠত আর কান্না জুড়ে দিত। ওসমান সাহেব নিজের মেয়ের এমন পরিবর্তন কিছুতেই মানতে পারছিল না। তাই তিনি তানভীর বিয়ে ঠিক করে দেয়। আর তার বিশ্বাস মেয়েকে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তাই তিনি যথাসম্ভব বিয়ের প্রস্তুতি নেয়। তানভি এমন কেন করলো জানতে চাইবেন না? কি এমন কথা হয়েছিল যা তানভীকে বাধ্য করলো নিজের ভালোবাসাকে নিজের হাতে গুলি করতে? আসেন দেখে আসি সেদিন কি হয়েছিল। সেদিন মা, এখন তোকেই তোর মায়ের হত্যার প্রতিশোধ নিতে হবে। কেননা পুলিশ এতে আমাদের কোনো সাহায্যই করবে না। কারণ নীর অনেক পাওয়ারফুল মানুষ। সব পুলিশ অফিসার ওর পিছে পিছে ঘোরে। আমরা যদি পুলিশকে কিছু বলি তারা বিশ্বাস করবে না। আর তোমার কাছে যে প্রুফ আছে ওইগুলো আমি দিয়েছিলাম, কিন্তু নীর ওইগুলো নিমিষে গায়েব করতে পারে। তার ক্ষমতা অনেক বেশি। তাই এখন তোমায় সব করতে হবে। কিন্তু কিভাবে? এটা আফজাল একটা প্যাকেট সামনে এগিয়ে বলে। এইভাবে। তানভী অবাক চোখে আফজালের দিকে তাকিয়ে আছে, কেননা প্যাকেটে একটা ফুল লোডেড গান ছিল। তোকে নিজ হাতে নীরকে শেষ করতে হবে। কোনো দিনও সম্ভব না। নীর খুনি বলে আমিও খুনি হতে পারবো না। এটা খুন না, এটা তোর মায়ের প্রতিশোধ। মনে কর একবার তোর মা মরার সময় কতই না যন্ত্রণায় ভুগেছিল, কতই না কাতরেছিল বাঁচার জন্য। কিছু এই নীর তাকে বাঁচতে দেয়নি। প্লিজ চুপ করুন, আমি এসব শুনতে পারছি না। আমি পারবো না এসব কিছু করতে। তোকে পড়তে হবে, ভুলে যাস না। তোকে পারতে হবে, ভুলে যাস না। আজ এই নীর এর জন্য তুই মা হারা। তোর উপর থেকে মা নামক ছাদটি কেড়ে নিয়েছে। মা নামক শব্দটি সে মুছে দিয়েছে। তোর কাছ থেকে তোর মাকে কেড়ে নিয়েছে, যার জন্য তুই তোর মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পারিস না। মায়ের গলা জড়িয়ে গল্প করতে পারিস না। মা বলে কাউকে ডাকতে পারিস না। মায়ের আদর খেতে পারিস না। মার কাছে কোনো কিছু আবদার করতে পারিস না। মনে কর সেই মুহূর্তটা যখন তোর মাকে ওই নরপশু যন্ত্রণা দিয়ে মেরেছিল, তোর মা কতটা না কষ্ট পেয়েছিল। এমন হাজার হাজার মানুষের কাছ থেকে নীর প্রতিনিয়ত তাদের বাবা মাকে কেড়ে নিয়ে তাদের অনাথ করেছে। এর বদলে তারা কিছুই করতে পারছে না। তারা কোথাও বিচার পাচ্ছে না। এখন একমাত্র তুই এই তাদের ন্যায় দেখাতে পারিস। এখন একমাত্র তুই এই তাদের ন্যায় দেওয়াতে পারবি। তুই এই পারবি নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। দেখ মা, যা করতে হবে খুব দ্রুত। আর যা করতে হবে তোকে করতে হবে। তোকেই নীরকে শেষ করতে হবে এবং সকলকে ন্যায় দেওয়াতে হবে। এই নীর নামক নরপশুকে তোকে শেষ করতে হবে। তানভী চুপচাপ শুনছে আর নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে। মামা তো ঠিকই বলেছে, আজ নীরের জন্য তার কাছে তার মা নেই। তার জন্য সে আজ মা হারা। কিন্তু তানভী কি করবে কিছু বুঝতেছে না।
মনে কর তোর মায়ের সেই কষ্টদায়ক চেহারা, মনে কর তোর মায়ের সকল কষ্ট, তোর মাকে কিভাবে মেরেছে মনে কর। নীরকে মারা না অবধি তোর মা শান্তি পাবে না রে মা, তাই তোকে নীরকে মারতেই হবে। ওর কাছ থেকে নিজের মায়ের প্রতিশোধ নিতেই হবে। সেই সব নিষ্পাপ মানুষের প্রতিশোধ নিতে হবে যাদের নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বল মা, তুই নিবি এর প্রতিশোধ বল। হ্যাঁ, নিব আমি প্রতিশোধ, শেষ করে দিব ওকে। যার জন্য আজ আমার মা আমার পাশে নেই, তাকে শেষ করে দিব, শেষ করে দিব। এই শুনে আফজালের মুখে এক চিলতি বৈশাসিক হাসি ফুটে ওঠে। তারপর আবার মন খারাপ করে বলে, তাহলে মা শোন, তোকে কিভাবে কি করতে হবে। বাকি তো জানেনি। কথায় আছে, আহত মন আর ভেঙে যাওয়া মন দুটোই খুব ভয়ঙ্কর। এই সময় কে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেননা এই দুই অবস্থায় মানুষ নিজের জ্ঞানবোধ শক্তি সব হারিয়ে ফেলে। সে বুঝে উঠতে পারে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কেননা সে তখন পুরোপুরি ভেঙে পড়ে গিয়েছে। তার মধ্যে ন্যূনতম শক্তি অবশিষ্ট থাকে ভালো খারাপ চিন্তা করার। এ সময় যদি যে কোনো ব্যক্তি তাকে যা বুঝাবে সে তাই বুঝবে। যদি ব্যক্তিটি চালাকি করে সেই কষ্টের জায়গায় গুলো তাকে মনে করিয়ে দেয় আর তাকে এইসব বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে। তখন তার কথাগুলো তার ব্রেন এমনভাবে গেঁথে যায় যে না চাওয়ার সত্ত্বেও সেই কথাগুলোই ঠিক মনে হয়। নিজের কাণ্ডজ্ঞান সব নষ্ট হয়ে যায়। সে আর নিজের মধ্যে থাকে না। তখন তাকে যা বলে সে তাই করে। আর তানবীরের বেলায়ও ঠিক তাই হয়েছে। নিজের মাকে সে খুব বেশি ভালোবাসতো। যখন তিনি মারা যায় তখন তানবীর অনেক ভেঙে পড়ে। আর তখন ওসমান সাহেব অনেক কষ্টে মেয়েকে সামলান। কিন্তু আজ আবার মায়ের মৃত্যুর সত্য এইভাবে সামনে আসাতে ভেঙে পড়ে সে। আর যাকে ভালোবাসে তার কাছ থেকে এমন ধোঁকা সে সহ করতে পারেনি। এইভাবে তানবীর ভেঙে পড়েছিল আর তাকে পুরোপুরিভাবে ভেঙে দিল আফজাল। আর তাই তানবীরের কাছে এখন আফজালের কথাগুলোই ঠিক মনে হচ্ছিল। আর এই আফজাল কথার জালে ফেসে তানবীর যে কত বড় ভুল করে বসেছে তা কারোরই অজানা। এক না করা ভুলের শাস্তি ভুগছে দুজনেই পুড়ছে ভালোবাসার দহনে, একজন প্রাণ নিয়ে তো আরেকজন প্রাণ দিয়ে। দেখতে দেখতে প্রায় 2 মাস 25 দিন কেটে যায়। নীর এখনো কোমায়। নীরের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেছে। ওর জন্য যেন সময়ের কাঁটা লড়ছেই না। সময়টা যেন এক জায়গায় স্থির হয়ে আছে। নুহাস প্রতিটি মিনিট নীরের সাথে থাকছে আর তার ট্রিটমেন্ট করাচ্ছে। এদিকে তানবী আগের থেকে কিছুটা স্বাভাবিক হলেও মনটা নীরের কাছে পড়ে আছে। নীরের স্মৃতিগুলো প্রতিনিয়ত ওকে তাড়া করে বেড়াচ্ছে। রাতের বেশিরভাগই সে নির্ঘুম কাটিয়ে দেয়। কেননা তার যে নীর নামক এক বদ অভ্যাস হয়ে গিয়েছে। তার বুকে মাথা না রেখে ঘুমালে তার ঘুম আসে হয় না। এইভাবে চলছে দিনগুলো। সেদিন নুহাস ফোনে কারো সাথে জানি কথা বলছিল। ফোনে থাকা ব্যক্তিটি তাকে ইনফরমেশন দেয় যে আগামী বুধবার তানবীরের বিয়ে। এই শুনে নুহাস ভরকে ওঠে। নুহাস ফোন রেখে নীরের পাশে যায় আর বলে, আর কত এইভাবে পড়ে থাকবেন শুনি? আপনি এইখানে জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলে আছেন, আর সেখানে আপনার ভালোবাসা অন্য কাউরে হতে চলেছে। শুনছেন আপনার তানবীর অন্য আরেকজনের বউ হতে চলেছে।
ওইটা শোনার পরও কি এইভাবে ঘুমিয়ে থাকবেন? নিজের ভালোবাসাকে এইভাবে যেতে দিবেন? আচ্ছা, তাকে ভালো নাই বাসলেন, কিন্তু জানতে চাইবেন সে এমন কেন করলো। আপনি হয়তো আজ নিজের ঘুম বিসর্জন দিয়ে আমাদের কাছে ফিরে আসবেন, অথবা চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নেবেন। এখন সবকিছু আপনার উপর। নুহাস এতক্ষণ নীরকে এইসব কথা ইচ্ছে করে বলেছে যাতে নীর রেসপন্স করে, যা কিছুটা হলেও রিকভার হয়। কিন্তু না, নুহাস যখন দেখলো নীর কোনো রিয়াক্টই করছে না, সে হাল ছেড়ে দিয়ে নীরের পাশে বসে পড়ে আর এক ধ্যানে নীরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলো নীরের চোখের পাতা হালকা নড়ছে। নুহাস নিজের মনের ভুল মনে করে তোয়াক্কা করে না, কিন্তু না, আবার নীরের চোখের পাতা নড়ছে। এবার নুহাস তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার চেক করতে থাকে, সকল কিছু চেক করে বলে নীরকে পুরো একদিন অবজারভেশনে রাখার পর এখন নীর কিছুটা সুস্থ, যার জন্য ওকে কেবিনে দেওয়া হয়েছে। নুহাস নীরের সামনে দাঁড়িয়ে আছে। নীর নুহাসকে দেখে বলে, তুই জানো তো তোমায় কি করতে হবে? ইয়েস স্যার। গুড, তাহলে যাও সব রেডি করো। আমার জানকে আমার পিঞ্জিরাতে আবার বন্দি করতে হবে। তো তুমি যা করেছো তার মাসুল তো তোমায় দিতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। তোমাকে তো আমার হতেই হবে। তানবীরের বিয়ের দিন নীর রেডি হচ্ছে তানবীরের বিয়েতে যাওয়ার জন্য। বিয়ে খেতে নয়, তানবীকে তুলে আনতে। নীর তার বডিগার্ড আর নুহাসকে নিয়ে বেরিয়ে যায় কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে। স্টেজে বসে আছে তানবীর, বরপক্ষ এসে পড়েছে। চারদিকে হই হুল্লা। ঠিক এমন সময় গুলির আওয়াজে সব নিস্তব্ধ হয়ে যায়। সকলের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়। সকলের ঠ্যাং গেটের দিকে। নীর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নীর পরে সে ধীর পায়ে তানবীর এর কাছে স্টেজে চলে আসে। তানবী তো নীরকে দেখে ফ্রিজড। নীর হুট করে তানবীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরে। এরপর তো সবাই জানেনি কি হয়েছিল। বর্তমানে সূর্যের আলোয় তানবীর উপর পড়তে তানবীর ঘুম ভেঙে যায়। ফুলুরেই ঘুমিয়ে গিয়েছিল তানবী সে আগের স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তা সে বুঝতেই পারেনি। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। চোখ দুটো ফুলে আছে, গাল দুটো একদম ফুলে লাল হয়ে আছে। তানবীরের এক সমস্যা, কান্না করলে লাল দুটো ফুলে তানবীরের এই এক সমস্যা, কান্না করতে গাল দুটো ফুলে যায় আর লাল হয়ে যায়। তানবী নিচে গিয়ে দেখে নীর সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। বুঝতে পারছে নীরের মাথা ধরেছে। নীরের মাথা ধরলেই নীর এইভাবেই সে সোফায় চোখ বন্ধ করে শুয়ে থাকে। তানবী তা দেখে নীরের জন্য কফি করে নিয়ে আসে আর তার সামনে রাখে। কিছু আওয়াজে নীর চোখ খুলে সামনে তাকিয়ে দেখে তানবী। নীর ভুরু কুচকিয়ে তানবীর দিকে তাকাতেই তানবী কফিটা নিয়ে নীরের হাতে ধরিয়ে দেয় আর চলে যেতে নেয়। তখন নীর বলে ওঠে, এতই যখন কেয়ার করো, আমার না বলা কথাগুলো বোঝো। আমাকে দেখেই বুঝে যাও আমার কি সমস্যা। তাহলে এইটা কেন বুঝো না তোমায় কত ভালোবাসি? তোমার করা আঘাতের পরও যে তোমায় ঘৃণা করতে পারছি না। আচ্ছা, তুমি কিভাবে পারলে আমায় ঘৃণা করতে, আমায় আঘাত করতে বলো? জানি না। আচ্ছা, এটা উত্তর না হয় নাই দিলে, অন্তত এটা তো বলে যাও যে কেন করলে এমন, কি দোষ ছিল আমার, কেন করলে এমন আমার সাথে? তোমার দোষ, তুমি খুনি। কাকে খুন করেছি আমি শুনি? আমার মাকে এতিম করেছো। আমার মাকে এতিম করেছো তুমি আমায়। নিজের অপরাধ ঢাকতে খুন করেছো তুমি আমার মাকে। শত শত নিষ্পাপ মানুষকে খুন করেছো তুমি শুধু নিজের স্বার্থের জন্য। কত শত মানুষের কাছ থেকে তুমি তাদের বাবা মাকে কেড়ে নিয়েছো, তার হিসাব নাই। তাই তোমার মতো নরপশুকে আমি নিজ হাতেই শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আফসোস তুমি মরে গিয়েও বেঁচে গেলে।
নীর এতক্ষণ স্তব্ধ হয়ে শুনছিল। সে বুঝতে পারছে না তানভি এসব কি বলছে। সে নাকি তার মাকে খুন করেছে, নিষ্পাপ মানুষকে খুন করেছে, যে নাকি নিজেই এতিম। মা বাবা না থাকার কষ্ট সে জানে, সেখানে সে কিভাবে অন্যের মা বাবা কেড়ে নিতে পারে। নীর অবাক হয়ে বলে, কি বলছো এইসব? আমি তোমার মায়ের খুন করেছি? মাথা ঠিক আছে? কি যাতা বলছো? আমি তো তোমার মাকে চিনিও না। মিথ্যা, সব মিথ্যা। আমার কাছে প্রমাণ আছে আপনি আমার মায়ের খুনি। আপনাকে একজনকে খুন করতে দেখে ফেলেছে বলে আপনি তাকে শেষ করে দিয়েছেন, মেরে ফেলেছেন তাকে। প্রমাণ আছে তো? তো কই প্রমাণ? আমিও দেখতে চাই, দেখাও প্রমাণ। এখন আমার কাছে নেই, কিন্তু ঢাকায় আপনার বাসায় আছে। আমি নিজ হাতে সেগুলো আলমারিতে রেখে এসেছি। এই কথা শুনে নীর হো হো করে হাসতে থাকে। তারপর বলে, তোমার কাছে প্রমাণ আছে? লাইক সিরিয়াসলি? যা নয় তাই বলো না। তোমার কাছে কোনো প্রমাণই নেই, কেননা আমি কোনো খুনি করে কোনো প্রমাণ রাখি না। তাহলে প্রমাণ আসবে কোথা থেকে? আর প্রমাণ থাকলেও তাতে কি? কেউ তোমায় বিশ্বাস করবে না। কার কাছে নিয়ে যাবে এই প্রমাণ? পুলিশের কাছে? সে তো আমার কেনা গোলাম। তাহলে করবেটা কি তুমি? তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না। আর তোমাকে এখন থেকে এই খুনি এর সাথেই থাকতে হবে, আমার হয়ে থাকতে হবে। কখনো না। আপনার মতো অমানুষের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। এই বলে তানভীর দরজার দিকে যেতে নিলে নীর তানভীর গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। তাল সামলাতে না পেরে তানভীর ফ্লোরে গিয়ে পড়ে। নীর তানভীরকে উঠিয়ে টানতে টানতে উপরে রুমে চলে যায় আর ওকে রুমে বন্ধ করে দেয়। তানভীর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ পায় না। এক সময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে ক্লান্ত হয়ে পড়ে। এইদিকে নীর নুহাসকে ফোন করে কি জানি বলে। কথা শেষে নীরের মুখে এক চিলচিলিক হাসি ফুটে ওঠে। বুঝেছ? এইবার জমবে খেলা। যে খেলার মাস্টার মাইন্ড আমি, সেই খেলায় আমার থেকেই চালাকি। আমার চোখে ধুলো দেওয়া এত সহজ, আমাকে হারানো এত সহজ নয়। যত যাই করো, কিছু প্রমাণ করতে পারবে না তুমি। গেম খেলতে যাচ্ছ তো? ওকে, দেন দ্য গেম হ্যাজ বিন বিগেন। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। নীর এতদিন তানভীকে ঘড়ির দেখতে দেখতে 2 দিন কেটে যায়। নীর এতদিন তানভীকে ঘরেই বন্দি করে রেখেছিল। শুধু খাবার দেওয়ার সময় নীর এসে খাবার দিয়ে যেত। তানভী বুঝতেই পারতেছে না সে কি করবে। এইদিকে নীর সব ব্যবস্থা করে ফেলেছে, সবকিছু রেডি। এখন শুধু পাখি এসে ফাঁদে পা দিবে। কেউ জানে না ওই পরিবর্তিতে কি করতে চলেছে। ওর মাথায় যে কি ভয়াবহ প্ল্যান চলছে তা সে বাদে কেউ জানে না। তিহান আর নীর সামনাসামনি বসে আছে। তাদের মধ্যে গুরুতর কথা হচ্ছে। কথার মাঝে তিহান বলে ওঠে, তুই পাগল হয়ে গিয়েছিস? তোর এত বছরের কষ্টে কমানো অর্থ তুই এমনই বিলিয়ে দিবি? আহা, শান্ত হও। আমি যা করছি নিজের ভালোর জন্য করছি। আমি তানভীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, নতুন করে জীবন শুরু করতে চাই। তাই এইখানের সব কিছু দান করে আমি তানভীকে নিয়ে গ্রিস চলে যেতে চাই। দেখ, তোর আরেকবার ভাবা উচিত। আমি যেহেতু একবার ডিসিশন নিয়ে নিয়েছি, তাহলে তুই ভালো করেই জানিস আমি এর অনর হব না। তুই আমার ফ্রেন্ড, তাই তোকে সব বকে যাচ্ছি। কেননা তুই এতদিন আমার সাথে ছায়ার মতো ছিলি, কিন্তু এখন হয়তো তা আর হবে না। তাই যাওয়ার আগে জানিয়ে গেলাম। তিহান এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, ফ্লাইট কবে? 1 মাস পর। ওকে, তুই যা ভাবলো। ওকে, তুই যা ভালো বুঝিস। আশা করি ভালো থাকবি। তুইও ভালো থাকিস। তিহান একটা মুচকি হেসে আর কিছু না বলে চলে যায়। আর নীর সোফায় পায়ের উপর পা তুলে বসে দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় 1 সপ্তাহ পর নীর তানভীর রুমে আসে। এসে দেখে তানভী বিছানায় গুটি মেরে শুয়ে আছে। তা দেখে নীর মুচকি হাসে। তারপর তানভীরের পাশে গিয়ে বসে। ওর মাথায় বিলি কেটে দিয়ে তাকে আর আলতো করে ডাকতে থাকে, বউ, ও বউ, উঠো, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে।
আর একটু ঘুমাতে দাও না নীর। তা তো হয় না, এখন যে আমাদের অনেক কাজ পড়ে আছে। উঠো, তাড়াতাড়ি উঠো। তানভি এবার আদো আদো করে চোখ খুলে, তারপর নীরকে দেখে একগাল হাসি দেয়। নীর তা দেখে এক হাসি দেয়। পরক্ষণে তানভি নীরকে জড়িয়ে ধরে ওর গালে কিস করে। নীরও হেসে ওকে জড়িয়ে ধরে। রাতের বেলা তানভীরের হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, জামাতে লাল রক্তের ছাপ স্পষ্ট। ফ্লোরে একজনের নিথর দেহ পড়ে আছে, সাদা ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। সামনে আর কাউকে নয়, বরং নীরের দেহ পড়ে আছে। কিছুক্ষণ আগে তানভীর নিজ হাতে নীরের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তানভীর নীরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু মোবাইল হাতে নিয়ে কাকে যেন ফোন করে আর কথা বলতে থাকে। কাজ হয়ে গেছে মামা। সত্যি তুই নীরকে মেরে ফেলেছিস? হ্যাঁ, তুমি এখন আসো। হ্যাঁ আছি। আফজাল ফোন রেখে আরেকজনকে ফোন দেয় আর বলে, কাজ হয়ে গেছে, তুমি আমার সাথে তাড়াতাড়ি ওই বাসায় চল। এই বলে তিনি বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যে আফজাল এসে পড়ে। কলিং বেল বাজাতে তানভি গেট খুলে দেয়। গেট খুলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা আফজাল একা নয়, তার সাথে আরেকজনও আছে। আর তানভি তাকে চেনে না, সে আর কেউ না বরং তিহান। কিন্তু আজব করার বিষয়, তানভীরের মুখে কোনো এক্সপ্রেশন নেই। যেখানে তানভীরের শোক হওয়ার কথা, তিহানকে দেখে তানভীর দরজা খুলে ভিতরে চলে যায়, আর সাথে তিহান আর আফজালও ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে দেখে মেঝেতে নীরের লাশ পড়ে আছে। নীরের লাশ দেখে আফজাল আর তিহানের পৈশাসিক হাসি দেয়। তানভি এক কোণে দাঁড়িয়ে আছে, আর দৃষ্টি নীরের নিথর দেহের দিকে। মেরে ফেলেছি ওকে মামা, আমার মায়ের হত্যাকারীকে মেরে ফেলেছি। এই শুনে আফজাল আর তিহান হু হু করে হাসতে থাকে। খুব ভালো করেছো, কিন্তু তোমার থেকে একটা মিস্টেক হয়ে গেল। তুমি তোমার মায়ের হত্যাকারীকে মারতে পারোনি। তোমার মায়ের হত্যাকারী এখনো বেঁচে আছে। মানে নীর তো মরে গেছে, ও তো বেঁচে নেই। নীর তোমার মায়ের হত্যাকারী নয়, বরং তোমার মায়ের হত্যাকারী তোমার সামনে। তানভি অবাক চোখে তিহানের দিকে তাকিয়ে আছে। তা দেখে তিহান বলে ওঠে, কি বুঝতে পারছো না তাই তো? ওকে, সহজ ভাষায় বলছি, আমি আর আফজাল সাহেব তোমার মায়ের খুনি, নীর নয়। কি? হ্যাঁ, ঠিক শুনেছো। নীর তো শুধু আমাদের পথের কাঁটা, যাকে সরানোর জন্য তোমাকে আমরা কাজে লাগিয়েছি। আহা তিয়ান, ও তো ছোট মানুষ, ওইসব কিছু ওর ছোট মাথায় ঢুকবে না। ওকে বুঝে বলতে হবে। আই নো সান। মানে কি এসবের? ওহো পাপা, আমি তো ভুলে গিয়েছিলাম, মেয়ের একটু মাথা মোটা হয়, তাদের কিছু ব্যাখ্যা না করে বোঝালে বুঝেই না। হ্যাঁ, তিহান আফজালের একমাত্র ছেলে। এই বাবা ছেলে মিলেই সব কিছু করেছে। কেমনে কি তা বলছি। বাবা তুমিই বলো, আমরা কিভাবে ফুপিকে খুন করেছি? ওকে, তাহলে শোন, সম্পত্তির জন্য এসব করি আমরা। আমি ছোট থেকে একটু বকাটি ছিলাম, এমন খারাপ কাজ ছিল না যে করতাম না, আবার মাঝে মধ্যে নেশাও করতাম। তাই বাবা আমায় সহ্য করতে পারতেন না। একবার এক মেয়েকে ইফটিজিং করি বলে বাবা আমায় ঘর থেকে বের করে দেয়, ত্যায্য সন্ধান করে, আর সকল সম্পত্তি তোর মায়ের নামে করে দেয়। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। পরে এক সময় বড় ঘরের এক মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলি, আর ওর সকল সম্পত্তি নিজে করে নেই। এর মধ্যে তোর মা আমার সাথে যোগাযোগ করে, আমিও করি, কিন্তু আমার ওর প্রতি ক্ষোভ জমেছিল। ওর জন্য আমি কোনো সম্পত্তি পাইনি, তাই শুধু খুঁজছিলাম কিভাবে ওর সকল সম্পত্তি নিজের করব। কিন্তু এর আগেই ও কিভাবে যেন আমার মতলব বুঝে যায়, আর আমাকে ফুটো করেও দেবে না বলে জানিয়ে দেয়। তাই রাগে জিতে ওকে আমি ওর পিঠে ছুরি চালিয়ে দেই, আর মরার আগে প্রপার্টি কাগজের সাইন নিয়ে নেই। পরে ওকে রাস্তায় ফেলে দেই। চলে যেতে নেব এমন সময় রাস্তায় দিয়ে নীরের গাড়ি যাচ্ছিল। আমি তাড়াতাড়ি লুকিয়ে যাই, কেননা আমি নীরকে চিনতাম। নীর রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে তার সামনে যায়। তার সামনে গিয়ে দেখে এক মহিলা কাতরাচ্ছে আর বলছে ছুরি উড়াতে। নীর তার ছুরি উঠিয়ে ফেলে দেয়। তখন আমি কি মনে করে ছবি উঠিয়ে ফেলি, তখন বুঝিনি ছবিটি এত কাজে লাগবে।
নীর তোর মাকে হসপিটাল নিয়ে যায়, কিন্তু ততক্ষণে তোর মা মারা যায়। নীরের সেই দিন ফ্লাইট ছিল বলে সে তোর মাকে হসপিটাল দিয়ে চলে যায়। নীর তো তোর মাকে চিনতও না, কিন্তু তোর মায়ের হেল্প করতে গিয়েও আজ নিজেই শহীদ হয়ে গেল। এই বলে হু হু করে হাসতে থাকে তানবি। এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ছি, সামান্য সম্পত্তির জন্য এত নিচে নামতে পারলে? হ্যাঁ পারলাম। কিন্তু তোমরা নীরের পিছে কেন পড়েছিলে? ওর সাথে কি শত্রুতা ছিল যে ওকে আমার হাত দিয়ে খুন করালে? ওর সাথে এমন করলে কেন? ওই একই সম্পত্তির জন্য। নীর আর আমার দেখা হয়ে গ্রিসে, যখন ও ওর স্টাডি শেষ করছিল, ওর সাথে মিশে বুঝতে পারি ও কতটা রিচ। আমার আবার ছোটোবেলা থেকে টাকার নেশা ছিল। শর্টকাটে কীভাবে বড়লোক হব সে রাস্তা খুঁজতাম, আর সেই রাস্তা ছিল নীর। তাই আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করি, আর ওর সাথে সাথে থাকা স্টার্ট করি। ওর ভালো বন্ধু হওয়ার ট্রাই করি, আর হয়েও যায়। এর মধ্যে ওর বাবা মা মারা যায়, আর ও বাংলাদেশে চলে আসে। আমিও ওর সাথে চলে আসি। এইখানে নিজের বাবার বিজনেস দেখতে শুরু করে আমি ওর সাথে যোগ দিই, ওর বিশ্বাস অর্জন করি। নীরও আমাকে অনেক বিশ্বাস করত, তাই তো ও আমাকে ওর কোম্পানির 20% শেয়ারের মালিক করে দেয়। আর এর অপব্যবহার করে আমি ওর অগোচরে ওর নাম ইউজ করে চাঁদা উঠাতাম, মানুষকে ভয় দেখিয়ে টাকা নিতাম, অনেক সময় টাকার বদলে খুনও করতাম, কিন্তু নাম দিতাম নীরের। আর নীর যেহেতু অনেক ক্ষমতা, তাই কেউ ওর বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না। আর নীরও এইসব জানতো না, কিন্তু আমার তো ওর প্রপার্টির দরকার ছিল, কিছুতেই সেগুলো হাতাতে পারছিলাম না। এমন সময় তুমি ওর লাইফে আসো, তখন ও তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমাকে দেখেই আমি তোমাকে দেখে চিনে যাই, কিন্তু তুমি আমায় চেনোনি, কেননা তুই আমায় এর আগে দেখোনি। তোমাকে দেখে আমার মাথায় বুদ্ধি খেলে, তোমাকে দিয়ে আমি নীরকে আমার রাস্তা থেকে সরাবো। তাই বাবা আর আমি মিলে এই ষড়যন্ত্র করি, তোমায় নীরের নামে ভর করি, সেই ছবিগুলোও কাজে লাগাই, আর কাজেও দেয়। তুমি নীরকে ঠিকই মেরে ফেলো, কিন্তু নীরের ভাগ্য ভালো হওয়ায় সে বেঁচে যায়। নীর বেঁচে গিয়েছে শুনে খুব রাগ হয়। আবার এর মধ্যে সে সব সম্পত্তি দান করে দিতে চেয়েছিল, যে সম্পত্তির জন্য এত বছর ঘুরেছি, এত কিছু করলাম, সেই সম্পত্তি এখন হাতছাড়া হয়ে যাবে তা সহ্য করতে পারছিলাম না। তাই তোমরা আবার আমায় ইউজ করলে, আমাকে ফোন দিয়ে নীরের নামে ভরকালে, আবার আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলে, যাতে আমি আবার ওকে খুন করি, তাই তো? এই তো বুঝে গিয়েছো। এখন সব যখন বুঝে গিয়েছো আর জেনে গিয়েছো, তাহলে তোমার আর বেঁচে থেকে লাভ কি? তুমিও চলে যাও তোমার স্বর্গীয় স্বামীর নীরের কাছে। এই বলে তিহান পেছন থেকে গান বের করে তানবীরের মাথায় ঠেকায়। গুড বাই তানভি, অনেক কষ্ট করেছো, এইবার একটু আরাম নাও। এই বলে সে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে, কিন্তু গুলিটা তানবীরের লাগে না, কেননা তিহান গুলি চালানোর আগেই পেছন থেকে কেউ তিহানের হাতে গুলি করে, যার জন্য ওর হাত থেকে গানটা পড়ে যায়। তিহান পেছন ফিরিয়ে শকড, কেন তার সামনে নীর দাঁড়িয়ে আছে। নীর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে নুহাসের হাতে গান, মানে গুলিটা নুহাস করেছিল। তিহান নীরকে দেখে কাপা কাপা গলায় বলে, নীর তুই কিভাবে বেঁচে আছিস? তুই না মরে গেছিস? এই কথা শোনার সাথে সাথেই নীর হু হু করে হেসে দেয়। নীরের হাসিটা কিছু এই কথা শোনার সাথে সাথে নীর হু হু করে হেসে দেয়। নীরের হাসিটা ছিল খুবই ভয়ঙ্কর, যে কেউ সে হাসি দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। আফজাল আর তিহান দুজনে এইবার তাকাচ্ছে, আরেকবার নীরের দিকে। তা দেখে নীর বলে, তিহান, তুই কি মনে করেছিস তুই একাই গেম খেলতে পারিস? আমি পারি না? ভুলে যাস না যে গেম তুই আমার সাথে খেলছিলি, ওই গেমের মাস্টার মাইন্ড আমি। আমাকে হারানো এত সহজ না। তুমিও একটা গেম খেলেছো, আমরাও একটা গেম খেলেছি, সিম্পল। এই বলে তানবীর তিহানের পাশ কাটিয়ে নীরের কাছে চলে যায়। নীরের কাছে যেতেই নীর ওকে নিজের সাথে জড়িয়ে ধরে। মানে কি এইসবের? খুব সিম্পল আঙ্কেল,
এতক্ষণ যা হচ্ছে সবই ছিল আমাদের সাজানো নাটক। উপ সরি, কিছুটা ভুল বলে ফেললাম। এতক্ষণ না, শুরু থেকে এই পর্যন্ত যা যা হয়েছে সবই নাটক ছিল। আবার সেই বাঁকা হেসে বলল নীর। শুরু থেকে মানে? শুরু থেকে মানে তানভীকে যখন থেকে তোরা ম্যানিপুলেট করা শুরু করিস তখন থেকে। আমাকে গুলি মারা থেকে শুরু করে এতদিন যা যা হয়েছে সবই নাটক ছিল। আমাকে ভুল বোঝা, আমাকে গুলি করা, আমার কোমায় যাওয়া, তানভী এর মায়ের ঘৃণা করা সব, কিন্তু এর মধ্যে শুধু বিয়েটাই আসল ছিল, তাই না জান? ইয়েস জান। মানে কি এইসবের? কিন্তু কিভাবে? তাহলে শুনুন, তানভীকে যখন আপনি আর তিহান সেই ছবি আর ভিডিও পাঠায়, তখন তানভী সেইগুলো বিশ্বাস করেনি। কেননা এই সব কিছু আগে তানভী একবার আমাকে ওর ফ্যামিলি পিক দেখাচ্ছিল, তখন ওর মায়ের ছবিও আমাকে দেখায়। আমি ওর মাকে দেখেই চিনে যাই, আর ওকে আমি পুরো ঘটনাটা খুলে বলি যে সেই দিন কী অবস্থায় আমি আন্টিকে পাই আর তাকে হসপিটালে নিয়ে যাই। সব শুনে তানভী সেই দিন অনেক কান্নাকাটি করে। আমি ওকে সান্ত্বনা দেই, কিন্তু আপনি যখন ছবিগুলি দেন তখন তানভী এর কিছুটা সন্দেহ হয় যে কেউ এটা ইচ্ছা করেই করছে, আর তখনই আপনি ফোন দেন। তানভীর কেন জানি সন্দেহ আরও গাঢ় হতে থাকে যে এর পিছনে কেউ তো আছে। তানভী আপনার সাথে কথা শেষ হওয়ার সাথে সাথে আমায় ফোন দেয়। আমি ওকে বলি আপনার সাথে দেখা করতে। আপনারা যেখানে বসে কথা বলছিলেন এর পিছেই আমি ছদ্মবেশে বসেছিলাম। আপনাকে তো আমি দেখেই চিনে গিয়েছিলাম। তানভী আপনার কথা শুনেই বুঝে যায় ওর মায়ের খুনের পিছনে আপনার কোনো না কোনো হাত আছে, কিন্তু যখন আমায় মারতে বলেন তখনই আমি বুঝে যাই এর পিছে কোনো বড় ষড়যন্ত্র আছে। আর আপনি একা নন, আমি যেহেতু আপনার পিছে ছিলাম তাই আপনি আমায় দেখেননি। তানভী আমায় ঠিকই দেখতে পেয়েছিল। আমি ওকে ইশারায় বলি রাজি হয়ে যেতে, আর তানভীও তাই করে। আপনি মনে করেন ও আপনাদের জালে পা দিয়েছে, কিন্তু না, উল্টো আপনারা আমাদের জালে পা দেন। পরে বাসায় এসে আমি লেগে পড়ি সত্যিটা জানার পিছনে। এর মধ্যে নুহাসও আমার সাথেই ছিল। খোঁজ নিয়ে জানতে পারি আপনি এই তানভী এর মাকে খুন করেন, কিন্তু আপনি আমায় কেন মারতে চান তা ক্লিয়ার ছিল না। তাই আরও খোঁজ নেই, কিন্তু কিছু বের করতে পারি না। তাই আসল কালপ্রিটকে ধরতে তানভীকে বলি গুলি মারার অ্যাক্টিং করতে। বেচারি তো কিছুতেই আমায় গুলি মারতে চাইছিল না, কিন্তু ওকে বোঝাই যে আমার কিছু হবে না, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকব, তুমি শুধু আমায় মারা অ্যাক্টিং করবে। অনেক কষ্টে রাজি হয়, আর আপনাদের প্ল্যান মতোই আমরা সব করি। তানভীও আমায় গুলি মেরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকেটটা একটু নড়ে যায়, যার ফলে গুলিটা আমার বাঁ পাশের সাইড ছুঁয়ে চলে যায়, যার ফলে আমি আহত হয়ে অজ্ঞান হয়ে যাই। নুহাস আড়ালেই ছিল। আমার কাছে এসে যখন ও আমায় ওঠাতে আসে তখন বুঝি গুলিটা আমার লেগে গেছে, তাই ও দ্রুত আমায় হসপিটালে নিয়ে যায়। এর মধ্যে তানভী খবর পেয়ে যায়, আরও পাগলামো শুরু করে আমার কাছে আসার জন্য। কিন্তু এই সময় আমার কাছে আসলে পুরো প্ল্যান নষ্ট হয়ে যেত, তাই ওকে আমার কসম দিয়ে আটকে রাখি। কিন্তু কিভাবে যেন আপনারা জেনে যান আমি বেঁচে আছি, তাই কোমায় যাওয়ার অ্যাক্টিং করি। আর এমনিও আমার কিছু টাইম দরকার ছিল সব কিছু জানার। পরে জানতে পারি যে তিহানি এইসব করে। ও যে আমার কোম্পানির সব শেয়ার নিজের নামে করে ফেলেছে সেটার খবর আমি ঠিকই পেয়েছি। আমি ভাবতেও পারিনি তিহান এমন করবে। আপনাকে দেখে আমার তিহানের উপর সন্দেহ ঠিকই হয়েছিল, কিন্তু পরে ভাবলাম ও এমন করবে কেন, তাই গুরুত্ব দেইনি। যখন জানি তখন অনেক বড় শক খাই। আমি
কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে এইসব হয়তো প্রপার্টির জন্য, কিন্তু আমি শিওর ছিলাম না ও এমন কেন করছিল, কিসের জন্য। তাই সব সত্যি আপনাদের কাছ থেকে জানতে আবার এই নাটক করি, তানভীকে বিয়ে করি, ওর সাথে প্রতিশোধ নেওয়ার অ্যাক্টিং করি। বাসাতেও একই জিনিস করতে হয়, কেননা আপনারা যে বাসায় স্পিকার সেট করেছেন তা আমার জানা ছিল। আবার তার উপর আমার বডিগার্ডের বদলে নিজের লোকও দিয়ে দেন, তাই তানভী আর আমাকে এত ড্রামা করতে হয়। কিন্তু আপনারা তো নিজের থেকে ধরা দেওয়ার মানুষ না। আর তিহানের এই বন্ধুত্বের পিছে থাকা মুখোশ আমার আর ভালো লাগছিল না, সহ্য হচ্ছিল না। তাই আমি একটা প্ল্যান করি আর তিহানকে বলি আমি সব প্রপার্টি দান করে দিচ্ছি। আমার বিশ্বাস ছিল যদি এইসব প্রপার্টির জন্য হয় তাহলে তিহান রিয়্যাক্ট করবে আর তাড়াহুড়োয় উল্টো কোনো স্টেপ নেবে। আর ঠিক তাই হলো। তোমরা নিজ থেকে তানভীকে ফোন দিলে, নিজের ওই লোক দিয়ে আমার কাছে ফোন পাঠালে আর আমাকে আবার উস্কাতে থাকলে। আমরাও এটাই চাচ্ছিলাম, তাই আমি ওর চটজলদি সব প্ল্যান মোতাবেক করে ফেলি, আবার নীরকে মারার প্ল্যান করি। আর দেখো এইবার পারিন্দা নিজে এসে আমাদের জালে বন্দী হয় আর তো তার মতো সব বলে দেয়। তোমরা নিজের জালে নিজেই ফেসেছ। তোমরা কি মনে করেছ তানভীকে হাতিয়ার বানিয়ে আমায় রাস্তা থেকে সরাবে? তা তো আর হলো না। উল্টো তানভী এর দ্বারা তোমরা আমার জালে আটকে গেলে। তোদের নিজ হাতে শাস্তি দিতে চেয়েছিলাম, বাট তানভী চাচ্ছিল আইন তোদের শাস্তি দিক, তাই বেঁচে গেলি। তা না হলে তোদের যে কি অবস্থা করতাম আমি তা কল্পনাও করতে পারতি না। সে যাই হোক, তোমাদের মতো মানুষের সাথে কথা বলাটা আমার রুচিতে বাধে। সো ইন্সপেক্টর কামিন। তখনই ইন্সপেক্টর আর কনস্টেবল এসে তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে চলে যায়। তারা পাশের রুমে ছিল, তারা সব শুনেছে। কিন্তু পাক্কা প্রুফের জন্য তিহান আর আফজালের সব কথা নুহাশ রেকর্ড করে, যাতে তারা কোনো মতেই ছাড়া না পায়। নীর আর তানভী ব্যালকনিতে বসে আছে। তানভী নীরের কোলে বসে আছে। নীর দু হাতে দিয়ে তানভীর কোমর জড়িয়ে আছে। চাঁদের স্নিগ্ধ আলো দুজনের উপর পড়েছে। চারদিকে হালকা বাতাস বইছে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। তানভী নীরের বুকে মাথা রেখে চাঁদ দেখছে। চাঁদই তো দেখছি, আমার চাঁদকে। এই কথাটা বুঝতে পেরে নীরের বুকে মুখ লুকায়। নীর তা দেখে মুচকি হেসে বলে, লজ্জাই মানায় কন্যারূপে এক অপ্সরীর মুখে, যেথায় তার মুখখানি লাগে মুখ উজ্জ্বল। ফুটে উঠে এক স্মিত লজ্জাময় হাসি, আর সেই হাসিতেই মরি আমি শতবার। তানভী এবার মাথা উঠিয়ে বলে, বাহ বাহ, এখন দেখি কবিও হয়ে গেছেন। তোমার ভালোবাসার রঙেই তো আমায় এমন বানিয়েছে। আমায় বিজনেসম্যান থেকে তোমার লাভার বানিয়েছে। লাভার তো পরে, এর আগে তুমি কদু চোর। হাই রে কপাল, কই রোমান্টিক মুড নিয়ে কথা বলতেছি আর তুমি আমার মুডের 13টা বাজাচ্ছ। 100 বার বাজাবো, তাতে আমার কি? তোমার কি তাই না? দাঁড়াও দেখাচ্ছি। এ বলে ফুট করে তানভীর ঘাড়ে কামড় বসিয়ে দেয়। তানভী ব্যথায় আহ করে ওঠে। নীরের স্বরে আসতেই তানভী নিজের ঘাড় হাত দিয়ে বুলাতে বুলাতে বলে, আগে তো জানতাম আপনি শুধু কদু চোর, এখন দেখি আম গাছের রাক্ষসনী। আমি রাক্ষসনী তাই না? এইবার দেখো এই রাক্ষসনী কি করে। কোনো নড়াচড়া না, অনেক দূরে থেকেছি তোমার থেকে, আর না। আমাকে এখন তোমাকে প্রয়োজন, সো বি ক্লেম। এই বলে তানভীকে বিছানায় শুয়ে তানভীর উপর চড়ে নিজের ভর ছেড়ে দেয়। আর তানভীর হাত বিছানার সাথে চেপে ধরে ওর দুটো ঠোঁট আঁকড়ে ধরে। দুজনেই পাড়ি দেয় ভালোবাসার রাজ্যে। 3 মাস পর
ওই কদুচোরের বাচ্চা কদুচোর। নীর হন্তদন্ত হয়ে রুমে এসে বলে, কি হয়েছে? কি হয়েছে? ষাঁড়ের মতো এমনি চেঁচাচ্ছ কেন? এই বলে জিভে এক কামড় দেয়। কাম সারিছে। আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? আমি সাহস তো কম না? আমারে মিথ্যা অপবাদ দাও, থাকমু না আর তোমার লগে। আমি এখনই বাপের বাড়ি যামুগা, সরো। আরে আরে জান, রাগ করতেছো কেন? আমি কি বলছি তুমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছ? তুমি তো কত মিষ্টি কণ্ঠে আমায় ডাক দিলে, তাই না? তা কেন ডাক দিছিলা শুনি? পানি খাবো, পানি দাও। পানি তো তোমার সামনেই। তো পানি এনে দাও, আমি খাবো। এই জন্য ডাকলে? জানো জানো কত তোমার এইটাকে, কত ইম্পর্টেন্ট ভিডিও কনফারেন্স ছেড়ে আসছি, নিজেই তো পানিটা নিয়ে খেতে পারতে। কি বললা? আমারে কথা শুনাইতেছো? সাহস তো কম না? না মানে? চুপ। তুমি নিজেই তো বলছিলা এই 9 মাস তুমি আমায় প্রপার টেক কেয়ার করবা, আমার সব কাজ তুমি করবা, সব সময় আমার পাশে থাকবা। তাহলে এখন এইসব বলতেছো কেন? হ্যাঁ, ও বুঝছি, আমায় এখন ভালো লাগে না, তাই না? আগের মতো আমি এখন স্লিম না, মোটা হয়ে যাইতেছি। আগের মতো তেমন সুন্দরও না এখন, তাই তো মন উঠে গেছে আমার থেকে, তাই না? এ বলে জিভে এক কামড় দেয়। কাম সারছে। এই বলে কান্না জুড়ে দিল তানভি। কে বলছে এইসব যে তুমি মোটা হচ্ছ? তুমি তো দিন দিন কিউট হচ্ছ, একেবারে টেডি বিয়ারের মতো। আর তোমার ভিতরে আরেক টেডি বড় হচ্ছে, বুঝলা? আর কি জানি বললে, তুমি সুন্দর না এখন? হুম, তুমি আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছো। আর তুমি সুন্দর হও আর অসুন্দর হও, তুমি আমার, বুঝলা? তোমার উপর কখনো আমার মন উঠে যাবে না, কেননা আমার মন যে তোমাতে বন্দি, সে চাইলেও সেখান থেকে মুক্ত হতে পারবে না, বুঝলে? এখন কান্না অফ করো, আমি পানি দিচ্ছি, ওয়েট। নীর গিয়ে এবার তানভীর পাশে বসে ওকে জড়িয়ে ধরে বলে, অনেক বেশি ভালোবাসি তোমাকে নীর, কিন্তু মাঝে মাঝে আমার কি হয় বুঝি না, অকারণে ওভার রিয়্যাক্ট করে বসি। প্লিজ তাতে কষ্ট পেও না, আর আমায় ছেড়ে যেও না। আরে এটা তেমন কিছু না, এখন এমন হবেই। এই সময় তোমার মুড সুইং হবে, এটাই স্বাভাবিক, এতে তোমার দোষ নেই। তুমি এখন এত কিছু না ভেবে ঘুমাও তো। তোমার বুকে ঘুমাতে দিবে? এইটা আবার জিজ্ঞেস করতে হয়? তারপর নীর তানভীকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর ওরও মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সবাই যা ভাবছেন তাই ঠিক। তানভীর মা হতে চলেছে 2 মাসের অন্তঃসত্ত্বা সে, কিন্তু তানভী অন্যদের তুলনায় বেশ দুর্বল। তার উপর রক্ত আর ভিটামিনের অভাবও আছে, তাই ডাক্তার ওকে বেশি বেশি রেস্ট নিতে বলেছে আর আর প্রপার টেস্ট কেয়ার নিতে বলেছে। ঠিক মতো ঔষধ আর খাবার খেতে বলেছে, আর না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তানভীর সব কাজের জন্য সার্ভেন্ট থাকলেও তানভীর শুধু নারীকেই চাই। তানভীর সব কাজের জন্য সার্ভেন্ট থাকলেও তানভীর শুধু নীরকেই চাই, তাই বাধ্য হয়ে নীর ওর পাশের কাছেই থাকে। তানভীর প্রপার টেক কেয়ার হওয়ার নেই, সব সময় তানভীরের দিকে খেয়াল রাখে, কোনো কিছুতেই কমতি রাখে না সে। এইভাবেই চলছে দিন। 3 বছর পর নিতান বাবা এভাবে দৌড়ায় না, পড়ে যাবে তো। দেখো মাম্মার সাথে এমন দুষ্টুমি করে না। আমি থাকবো না। এমন করে না সোনা, খেয়ে নাও না, মাম্মা আর পারছে না। কিন্তু কে শুনে কার কথা? নিতান্ত সারা বাড়ি দৌড়ায় চলছে, আর পেছন তানভী খাবার নিয়ে দৌড়াচ্ছে। অবশেষে ধরে ওকে খাইয়ে দেয়। খাওয়া শেষে তানভী পিছে ঘুরে দেখে নিভি মুখ ফুলিয়ে কামড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তানভী ওর কাছে যেতেই বলে, কি হয়েছে আমার সোনা পাখিটার? এইভাবে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? সে কেন? আমি কি করেছি শুনি?
ওরে আমার সোনাটা, কে বলেছে আমি তোমায় ভালোবাসি না? মাম্মা তোমাকে অনেক বেশি ভালোবাসে। কে বলেছে আমি তোমাকে খাওয়াবো না? এই যে এখন খাওয়াবো। তোমার ভাইয়া তো খিচুড়ি ছাড়া কিচ্ছু খায় না, আর তুমি তো খিচুড়ি খাও না, তাই আমি ওকে একা খাইয়ে দিলাম। এখন চলো তোমাকে খাইয়ে দিব। তোমার জন্য আমি পায়েস রেঁধেছি। কথা বলবো না তুমি আমার সাথে। তুমি আমায় একটুও ভালোবাসো না, শুধু ভাইকে ভালোবাসো। মিথ্যা কথা, তুমি আমায় ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে শুধু ভাইকে গায়ে দিতে না, আমালে তো দিলে না। সত্যি? চলো। চল চল। তারপর তানবীর নিভিকেও খাইয়ে দেয়। খাওয়া শেষে দুই ভাই বোনকে একসাথে ঘুম পাড়িয়ে দেয়। এইবার আসি পরিচয়ে। নিতান আর তানবী হচ্ছে তানবী আর নীরের ছেলে মেয়ে। তানবীর টুয়েন বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। নীর আর তানবী এর নাম ওর সাথে মিলিয়ে দুজনের নাম রাখা হয় নিতান আর নিভি। নিভি দেখতে একদম নীরের মতো হয়েছে, আর নিতান দেখতে একদম তানবীর মতো হয়েছে। দুজনেই বেশ দুষ্টু। দুজন মিলে তানবীকে পাগল করে ফেলেছে। তানবী একটু রাগ করলেও পরে ওদের নিষ্পাপ চেহারা দেখে সব ভুলে যায়। আর নীর, নিতান আর নিভি যে ওর কলিজা, অনেক বেশি ভালোবাসে দুজনকে সে। তাদের কিছু লাগলে বলতে দেরি, কিন্তু আনতে দেরি নয়। দুজনকে একদম মাথায় উঠিয়ে রাখে। অফিস থেকে শেষে দুজনের জন্য সব সময় কিছু না কিছু নিয়ে আসেই। তারা একরকম একটা পারফেক্ট ফ্যামিলি। রাতের বেলা নিতান আর নিভি রুমে ঘুমিয়ে আছে। নীর আর তানবী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বাইরে মন করা পরিবেশ উপভোগ করছে। হঠাৎ নীর তানবীরকে পিছন দিকে থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলে, আসো, আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো, তাই না? এখন বললেন না কেমনে? কেননা নীর আর তানভী এর আরো 5 বছর আগেই বিয়ে হয়েছিল, আর সবার সামনে বিয়ে হয় 3 বছর আগে। দেখতে দেখতে কিভাবে 5টি বছর কেটে গেল, তাই না? বুঝতেই পারলাম না। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এখনো একটু কমলো না, বরং দিন দিন যেন এই ভালোবাসা বেড়েই চলেছে। যা, তুমিও না 2 বাচ্চার বাপ হয়েও এখন এইসব বলছো। তো সমস্যা কই? আর কোথায় লেখা আছে 2 বাচ্চার বাপ হলে এইসব কথা বলা যাবে না? বরং আমার তো মনে হয় আমাদের আরো 2টা বাচ্চা নেওয়া উচিত, কি বলো? না রে বাবা না, এই 2টারে পালতে পালতে আমি শেষ। আরো 2টা আসলে তো আমি জানে শেষ। তাই নাকি? তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, এইটা কিন্তু ঠিক না বাবা, তুই একা একা শুধু মামাকেই আদর করছো। পাপা, তুমি আমাদের একটু আদর করো না, শুধু মামাকে আদর করো। মামা, তুমি আদর করো। এই শুনে নীর তাড়াতাড়ি তানবীর থেকে সরে দাঁড়ায় আর মুখে এক হাসি ফুটিয়ে বলে, কে বলেছে আমি তোমাদের আদর করি না? আসো, এখনই আদর করে দিচ্ছি। বলতে দেরি, কিন্তু নিভি আর নিতানের দেরি নেই আসতে। দুইজনেই দৌড়াচ্ছে, নীরের কোলে চড়ে বসে। নীর ওদের কোলে নিয়ে দুজনের গালে কিস করে দেয়। এইবার হইছে? হইছে। তানবীর কাছে এসে দুজনের গালে কিস করে দেয়, আর দুজনেই মিলে খিলখিল করে হেসে ওঠে। ওদের